আমার সম্পদ যেটা আছে সেটা আমি মারা যাওয়ার পরে ওই 2 কন্যা পাবে অ্যাজ পার ইসলামিক শরিয়া ল 2/3, 1/3 চলে যাবে আমার অন্য ওয়ারিসদের পিছনে, আমার ভাই বোন তাদের কাছে। হিন্দু ধর্মে এই মেয়েদেরকে ওয়ারিসের জায়গাই নাই। খ্রিস্টান ধর্মে একরকম আছে। তো সেখানে একজন বাবা যখন তার জীবদ্দশায় মনে করবেন যে আমি যাওয়ার পর আমার কষ্টার্জিত সম্পদ আমার সন্তানদেরকে আমি গিফট করে দিয়ে যাব, দান করব, সেটা মুসলিম লতে আমরা পারবো না। কি কারণে? কমপ্লিট যখন আমি গিফট করব, হেবা করব, তখন আমার কমপ্লিট সারেন্ডার করতে হচ্ছে ওই প্রপার্টি। যে মুহূর্তে কমপ্লিট সারেন্ডার করার পরে ওই প্রপার্টির উপর আমার সমস্ত রকম অধিকার চলে যাচ্ছে, তারপরে আমি নির্ভরশীল হয়ে পড়ছি আমার ছেলে মেয়েদের উপরে। তারা যদি রাখতেও পারে নাও পারে। তো এরকম একটা কেস আমার কাছে এসেছিল। একজন মেজর জেনারেল সাহেব, মেজর জেনারেলের ওয়াইফ, আমি নাম বলছি না, ওনাদের 2টা মেয়ে সন্তান ছিল। তার বাড়িধারাতে একটা বাড়ি ছিল। জেনারেল সাহেব মারা যাওয়ার পরে ওনার ওয়াইফের নামে প্রপার্টিটা ছিল। 2 মেয়ের জামাইরে এসে তাকে এমনভাবে আদর আপ্যায়ন করছে যে উনি সব কিছু ভুলে প্রপার্টিটা তাদেরকে দিয়ে দিয়েছেন। যেদিন দিয়ে দিয়েছেন তার পরের সপ্তাহে ওই ভদ্র মহিলাকে, তার বয়স তখন প্রায় 80 বছর, 2 মেয়ে জামাইরা মিলে বাসা থেকে বের করে দিয়েছেন। যদি এরকম আইন করা যায়, ধরেন ভদ্র মহিলা গিফট করলেন, সেই গিফটটা কন্ডিশনাল গিফট হলো যে তার জীবদ্দশায় সে ভোগ দখল করতে পারবেন। তার জীবদ্দশায় সে বিক্রি করতে পারলো না, ভোগ দখল করতে পারবে। সেখান থেকে তাকে, এটাকে আইনের ভাষায় বলা হচ্ছে ইউসুফরাট রাইট। এখন সমস্যা হলো এই আইন যখন পাশ করতে যাব তখন মনে হবে গেল 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 গেল, বুঝতে পারছেন? সেই জায়গায় আমাদের একটা ব্যাকিং আছে। ব্যাকিংটা হলো 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে যেটাকে বলা হচ্ছে ইউসুফরাট রাইট। যে রায়ে বলা হচ্ছে বাবা মা যদি তার সন্তানকে কোনো প্রপার্টি গিফট করে, রিমুভেবল প্রপার্টি, তাহলে সে সেখানে জীবন সত্ত্ব রাখতে পারবে। আমি যে কথাটা বললাম ওটা আমাদের দেশে এখন এটা ওইভাবে এক্সারসাইজ হয় না। তবে 2টা গিফট ডিড আমি এই আলোকে করে দিয়েছিলাম। একটা ছিল ফরমার চিফ জাস্টিস জনাব মোস্তফা কামাল সাহেবের প্রপার্টি তার সন্তানদেরকে গিফট করে গেছিলেন এই ইউসুফরাট রাইটটাকে কন্টেন করে। আরেকটা হলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, তার প্রপার্টি গিফট করেছিলেন তার সন্তান। আমি 2টাই আমি করে দিয়েছিলাম এই জাজমেন্টের আলোকে। তার সন্তান আমাদের ফরমার চিফ জাস্টিস, ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, তাকে দিয়ে গিয়েছিলেন। আপনারা যদি সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে এই জিনিসগুলো সামনে আনেন, অনেক প্রবীণ মানসিক শান্তি পাবেন, একই সাথে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার অর্জিত সম্পদ ভোগ দখল করে যেতে পারেন, কারোর উপর নির্ভরশীল হতে হবে না। এটা পিএলডিতে একটা ডিসিশন আছে। আপনাদের মধ্য থেকে প্রশ্ন এসেছে নারী, শিশু ও নারী নির্যাতন ডেস্ক আছে, প্রবীণ নির্যাতনের প্রতিরোধের ব্যাপারে কোনো ডেস্ক থাকবে কিনা। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আইন মন্ত্রণালয়ের অধীন আমরা এবার একটি আইন পাশ করেছি। আমাদের নতুন অধিদপ্তর গঠিত হয়েছে, লিগ্যাল এইড অধিদপ্তর। আপনার একটা 16699 হটলাইন আছে সারা বাংলাদেশের জন্য। সারা বাংলাদেশের জন্য এই অধিদপ্তরের আন্ডারে আমরা এখন লিগ্যাল এইড প্রোভাইড করছি, শুধুমাত্র প্রবীণদের জন্য না, সবার জন্যই। তবে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে প্রবীণদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সার্ভিসটা দেওয়ার জন্য এটা বলা আছে। এটা সারা বাংলাদেশ ব্যাপী এবং এর সুফল যেটা আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমাদের গত 4 মাসের যে স্ট্যাটিস্টিক্স দেখলাম, 20টা জেলাতে আগের 4 মাসে মামলার ফাইলিং ছিল 10,000 সামথিং,
আমরা লিগ্যাল এইডের সাথে মিডিয়েশনটা ইন্ট্রোডিউস করেছি। ফলে এরা যখন মিডিয়েশন করছে, আমার এই লিগ্যাল এইড টিম একজন জুডিশিয়াল অফিসারের নেতৃত্বে, ওই আগের 4 মাসে ওই 20টা জেলাতে 10,000-এর উপরে মামলা ফাইল হয়েছে। পরের 4 মাসে ওই 20 জেলাতে 4,000 মতো মামলা ফাইল হয়েছে। অ্যারাউন্ড 60% মামলার ফাইলিং রিডিউস করতে পেরেছি। আমরা বলেছি যে যদি কোনো মামলা ফাইল করার আগে কমপ্লেন করবে, লিগ্যাল এইড দরকার হয়, তখন অন্য পক্ষকে ডেকে নিয়ে এসে কম্প্রোমাইজ করে দেওয়া। আর যেগুলো প্রেটি মামলা আছে সেগুলো বলছে লিগ্যাল এইডের মাধ্যমে, যেমন চেক ডিজনারের মামলা বছরের পর বছর ঘুরছে, 2 পক্ষকে ডেকে যদি সমাধান করা সম্ভব হয় কুইক ডিসপোজাল করা। ছোটোখাটো চুরির মামলা, এই জায়গাগুলো। আরেকটা ধরনের মামলা বেশিরভাগ হচ্ছে, যেটা আপনাদের স্টাডি বলছে, নারী শিশু নির্যাতনের মামলায় আপনার 11 যৌতুকের জন্য নির্যাতন, এই মামলাতে দেখা যাচ্ছে কনভিকশনের হার 1%, মামলা প্রমাণ করার হার 1%। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা ল প্র্যাকটিস করে এসেছি, আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই যখন বনিবনা হচ্ছে না, তখন যে একটা মামলা ঠুকে দিচ্ছে, সেখানে মামলায় আসামি হচ্ছেন কে? হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, ননদ, কোনো কোনো ক্ষেত্রে ননদের হাজব্যান্ড, দেবর, এরা মিলে, দেবর ভাসুর। এই কারণে আদালত তখন কনফিউশনে পড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পরে যে মামলা করছে, ডিভোর্সের আগের ডেটে যৌতুক চাওয়ার অভিযোগ এনে। ফলে এই মামলাগুলোতে আমরা একটা পর্যায়ে চিন্তা করেছিলাম যে নেগোসিয়েশন করা যায় কি না, এই মিডিয়েশনের মাধ্যমে কুইক ডিসপোজালের দিকে। এখানে যারা নারী অধিকার কর্মী আছেন, মানবাধিকার কর্মী আছেন, তাদের পক্ষ থেকে বলেছেন এটা করলে নারী নির্যাতনকে আবার এনকারেজ করা হবে কিনা। স্টিল আমরা এটাকে বিবেচনায় নিচ্ছি, কারণ ওই মামলাতে আসামি জায়গায় প্রবীণ নারীরাও আসামি হচ্ছেন। প্রবীণ যিনি শ্বশুর, সেও আসামি হচ্ছে। এটা আমাদের একটা সোশ্যাল সাইকি তৈরি হয়ে গেছে যে আমরা এখান থেকে কিভাবে বের হতে পারি। উই আর থিঙ্কিং অ্যাবাউট ইট। আমরা শিশুর প্রতি সহিংসতার ব্যাপারে 0 টলারেন্স দেখাচ্ছি। যেমন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শর্টেস্ট পসিবল টাইমে বিচার হয়েছিল রামিসা হত্যাকাণ্ডের, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের 6 কার্য দিবসে। আজকে আমরা সেই মাইল ফলকটাও ভেঙেছি। আমাদের ঝিনাইদহে 5 বছরের শিশু তামিমা তোয়া ধর্ষণ এবং হত্যা মামলায় 5 ওয়ার্কিং ডেজে আমরা বিচার সম্পন্ন করতে পেরেছি এবং একমাত্র আসামি, তার মৃত্যুদণ্ড হয়েছে। আজকের রেজাল্ট এটা। আমরা সমস্ত সেক্টরকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। হয়তো অনেক কিছু আমাদের দৃষ্টির বাইরে থাকে, অনেক কিছু দৃষ্টিতে আসলেও আমরা ঠিক অ্যাড্রেস করে উঠতে পারি না। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লিগ্যাল এইড ইউনিটের সাথে যোগাযোগ করবেন। কোনো জায়গা বাংলাদেশের কোনো প্রান্তে কেউ যদি অসহায় প্রবীণ মানুষ, লিগ্যাল এইডের প্রয়োজন হয়, শেল্টারের প্রয়োজন হয়, লিগ্যাল শেল্টারের, আপনারা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করবেন। আমি আশা করি আমার লিগ্যাল এইড অফিস এই প্রবীণদেরকে প্রায়োরিটি দিয়ে এটা করবে। আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আপনারা চিন্তা করে যদি আমাদেরকে বিল আকারে প্লেস করেন, আমরা সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাবলিক পলিসির পার্ট করার চেষ্টা